এই বয়সে কাতুকুতু খেতে ভালো লাগে বলুন? আমার চেহারা তো দেখছেন। আমার নাতনির বয়স এখন 10, ওজন এখনই প্রায় 62 কিলো। আর আমার এই 76 বছর চলছে, 48 কিলো ওয়েট। সুগার টুগার হয়ে একেবারে দেশি চিকেনের মতো শুকিয়ে লড়ঝড়ে হয়েছি। ওই গতর নিয়ে আমার নাতনি আমার পেটের ওপর উঠে কাতুকুতু দেয়। বয়সের ভারে কাঁদবো না কাতুকুতু খেয়ে হাসবো ভাবতে ভাবতেই বেলা গড়িয়ে যায়। দুপুরে সর্ষের তেল গায়ে মেখে গরম জলে চান করে ভাত খেতে বসি। উচ্ছে ভাজা, পাতলা করে মুসুরির ডাল, মূলোর ছেচকি, চারাপোনার ঝাল খাই। মাঝে মাঝে মেনু খানিকটা আলাদা থাকে, ডিম, নিরামিষ বা মুরগির মাংস। কালে ভদ্রে পাঠা খাসি 2 পিস করে বড় আলুর সাথে পাতে পড়ে। সেসব দিন আবার অ্যান্টাসিড গিলে খেতে বসি। ঘুম পায়, গায়ে কম্বল দিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুমের ফাঁকে টুক করে সূর্য ডুবে যায়। আর যেদিন ঘুম আসে না সেদিন এই লাঠি হাতে বেরিয়ে পড়ি গঞ্জের রাস্তায়। একেবারে সাদা মাটা এই গঞ্জে আমি জন্ম থেকেই আছি। এই গঞ্জে এক বর্ষা রাতে আজ থেকে প্রায় 76 বছর আগে আমার জন্ম। এই যে পিচের রাস্তা, ফ্ল্যাট বাড়ি, দোকানপাট, নার্সিং হোম, এসব কিছুই ছিল না তখন। ছিল শুধু ধুলো, কাদা, ছিল ঝোপঝাড়, জঙ্গল, মজে যাওয়া খাল, বিল, পুকুর, বাঁশবাগান, মাটির রাস্তা আর টালির চালে কিছু হিজিবিজি ঘর। সামনে এই যে মজে যাওয়া পুকুরটা দেখছেন, আজ আর এখানে কেউ চান করে না। আজ থেকে প্রায় 60 বছর আগে এই পুকুরে বাঁশ আর কাঠের তক্তা দিয়ে বাঁধানো 2 পাড়ের 2 ঘাটে দুপুরবেলা চান করার জায়গা পাওয়া যেত না, এত ভিড় হতো। আশেপাশে গ্রাম থেকে লোকজন এখানে আসতো চান করতে। আর চান মানে শুধু দুধ দিয়ে মাথা ভেজানো নয়, চান মানে শীতের রোদে পাড়ে বসে কষে সারা গায়ে সর্ষের তেল মাখা, বাড়ির সমস্ত কাপড় জামা আছাড় মেরে মেরে কাচা, সাঁতার কেটে এপার ওপার করা, কোমর জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে জমিয়ে পাড়া বসে আর এইসবের মাঝে আমরা কুচে বাচ্চা সারা দুপুর জল গোলা করে ডুব সাঁতার, চিপ সাঁতার, সাঁতার রেস চালিয়ে যেতাম। গামছা দিয়ে মাছ ধরতাম, বেলে, বলছে, চাঁদা, যতক্ষণ না কেউ পাড়ে দাঁড়িয়ে আবার বাড়ি ফেরার জন্য তাড়া দিত। আমি আর মহাদেব ভাত খেয়ে আবার দৌড়ে চলে আসতাম পুকুর পাড়ে। জন ছুতোর মাথায় গেড়ে গুগলি বেঁধে কাঁকড়া ধরতাম। মহাদেব মামার বাড়ি থাকতো, ওর বাবা মা ছিল না। কবে, কোথায়, কখন, কিভাবে ওরা ওকে ছেড়ে চলে গিয়েছিল না মরে গিয়েছিল আজ একটা মনে পড়ে না। তবে সে খুব ছোটবেলায়, এত ছোটবেলায় যে মহাদেবেরও ওদের মুখ মনে পড়তো না। আজ যেমন মহাদেবের মুখই আমার ভালো মনে পড়ে। মাঝে মাঝে মনে হয় যেন সেই ছোটবেলাটা আসলে জীবনে ছিলই না কখনো। সেসব দিনগুলো যেন আমার বানিয়ে তোলা মিথ্যা কিছু গল্প। আমাদের সেই যুগের কোনো ছবি নেই। সাদা কালো যুগের এই গঞ্জে হাতে গোনা মাত্র 2টো বাড়িতে ক্যামেরা ছিল, বণিক বাড়ি আর মজুমদার বাড়ি। তারাও ছবি তুলতো কালে ভদ্রে, আর আমাদের ছবি তো কেউ কোনোদিন তোলেইনি। আজ যেমন প্রথম জন্মদিন থেকে অজস্র ফটো ভিডিওতে ধরা থাকে ফেলে আসা জীবনের নানান উৎসাহী তুচ্ছ গল্পগাথা, কিছুতেই ভুলে যাওয়ার উপায় নেই। আমাদের তেমন মনে করার জন্য হাতড়াতে হয়। ধুলোবালি মাখা, ঝুল পড়ে নিভে যাওয়া স্মৃতির খাতা।
সেসব পরিত্যক্ত গোডাউন থেকে এসব নির্জন বিকেলে আখ্যাচা শরীর নিয়ে মর্গের দরজা খুলে সামনে এসে দাঁড়ায় হারিয়ে যাওয়া বন্ধুরা। হেমন্তের বাতাস বয়সের ভারে জমে থাকা স্মৃতির জলে ভিজে ওঠে। এখন যেমন আমার মনে পড়ছে মামার বাড়িতে অনাহারে অনাদরে বেড়ে ওঠা মহাদেবের কথা। আমাদের বাড়ি থেকে কপাল ভালো থাকলে মাঝে সাঝে 2-5 পয়সা হাত খরচ জুটে যেত। কেউ কেউ আবার বাবার পকেট কেটে মায়ের মাটির ভার ঝেড়ে টেড়ে 2-4 আনা নিয়ে আইসক্রিম আচার ঘুগনি খেয়ে অমৃত লাভ করত। কিন্তু মহাদেব পারত না। অপুষ্টিতে ওর কালো পেটটা রোগা শরীরের মধ্যে উঁচু হয়ে ফুলে থাকতো বলে আমরা বন্ধুরা ওকে ডাকতাম বুড়ি বলে। তো সেই বুড়ির জীবনে কেউ কোনোদিন হাত খরচ দেয়নি। হঠাৎ হঠাৎ খিদে পেলে মহাদেব পাড়ার এ বাড়ি ও বাড়িতে ঢুকে বাগান থেকে পেয়ারা কুল বাতাবি লেবু নারকেল পেড়ে খেয়ে দিত, আমাদেরও দিত। আমরা ওর সাথে পড়শির বাগানে ঢুকে ফল পাকুড় চুরির সঙ্গী হতাম। এইভাবে বড় হতে যাওয়া সেই সব ছোটখাটো অকিঞ্চিৎকর জীবনের মাঝপথে মহাদেব একদিনের কাণ্ড করে বসল। কত টাকা সরিয়েছিস বল? কত টাকা সরিয়েছিস বল? কত টাকা সরিয়েছিস? বলবি না? বলবি না? বলবি না? এদিকে নিয়ে বলবি না? মান সম্মান সব ডুবি দিলি রে। আমি 2 টাকা নিয়েছিলাম, এই দেখো আমার মুখের ভেতর, ওরা খুঁজে পায়নি। কেন রে? তোর এত টাকার দরকার কেন হলো রে? তোর মামি তোকে খেতে দেয় না? দেয় তো মা, 2 বার দেয়, দুপুরে আর রাতে। কিন্তু আমার সকালেও খুব খিদে পায়, বিকেলেও খুব খিদে পায় মামা। আমাকে বলিস তুই কেন এতদিন? আমার ভয় করে মামা, তুমি যদি আমাকে তাড়িয়ে দাও। তুই আমার দিদির একমাত্র ছেলে, আমি তোকে রাস্তা ফেলে দিতে পারি বোকা? মামি যে বলে আমি তোমার বোঝা। কাঁদিস না মহাদেব, আমি তোকে রোজ 2 আনা করে দেব। মামিকে জানানো দরকার নেই, খিদে পেলে আলু ভাত পাউরুটি খেয়ে নিবি। আর চুরি করিস না মহাদেব। আমাকে বকবে না তো মা? না রে, বকবো না। একটা কথা বলবো? বল। আমার খুব ভয় করছে। বললাম তো বকবো না, বল। কাউকে বলবে না তো? না রে। এক সেকেন্ড দাঁড়া। ভাই কন্টিনিউয়াস করতে হবে, এটা আসছে। কাউকে বলবে না তো? না রে। আমি না প্রেম করি। মানে? মানে আমি না পানশিলার কালদারে যে ফলের দোকান, ওই টাকলু দোকানদারের মেয়ে শিলার সাথে প্রেম করি। ভগবান! আর ওই টাকাটা আমি নিজে খাওয়ার জন্য চুরি করিনি মামা,
শিলাকে একটা হাওয়াই চটি কিনে দেবো বলে চুরি করেছিলাম। মানে এই দেখো, আমার কাছে 2 টাকা এখনো আছে। সবচেয়ে সস্তারটা 2 টাকা। চটি নেই বলে শিলাকে স্কুলের দিদিমণিরা মারে। যাই টাকা করে দিয়ে আন, তারপর বার পেবি। তোর এই বয়সে প্রেম করা শুরু হয়ে গেল? এত বকে গেলি কি করে? প্রেম করা কি খারাপ মামা? গীতা পিসি আর মনিকা কাছে প্রেম করে। ভগবান ভগবান ভগবান, কি করবো সালা? কি করে তোমাকে একটা কথা বলবো মামা? বল। তুমি যদি আমাকে 2 টাকা দাও, আমি এইটা এখনই ফেরত দিয়ে আসবো। তারপর তুমি ঘর মোছা বাসন মাজার জন্য কাজের লোককে মাসে যে 12 টাকা দাও, তুমি যদি আমাকে 10 টাকা দাও, আমি ওই সব কাজ করে দেবো। মামি একদিন বলছিল, মামার সংসারে বোঝা না হয়ে থেকে খেটে খেলেই তো পারিস। এইসব তুই কি বলছিস মহাদেব? আমার কাজ করতে খুব ভালো লাগে মামা, আমার কোনো অসুবিধা হবে না। আর তোমাকে মামির কাছে কোনো কথা শুনতে হবে না। দাও না মামা, দাও না মামা। মহাদেব! মহাদেব মামার বাড়ির ঠিকে কাজের লোক হয়ে গেল। এরপর থেকে ওই আমাদের খাওয়াতো। ফল চুরি বন্ধ হয়ে গেল, বিড়ি খেতে শুরু করল, মাঝে সাঝে চারমিনার। আমাদের বন্ধুদের মধ্যে প্রথম রোজগেরে প্রেমিক। তার হাওয়াই চটি পরে শিলা কিন্তু একদিন মহাদেবকে ছেড়ে দিল। তার নতুন বয়ফ্রেন্ড একজন ফলের পাইকারি সাপ্লায়ারের ছেলে। শিয়ালদা থেকে ট্রেনে করে সন্ধ্যায় একদিন শিলাকে নিয়ে বাঁশবাগানে ঢুকে পড়ে। সন্ধ্যেবেলা ওদিকটা শিয়াল ডাকে। লোকে বলে বাগানে ভূত আছে। মহাদেবের এখন রোজগার বেড়েছে, সে এখন লোকের বাড়ির জঙ্গলে পরিষ্কার করে দেয়, নিজের কোদাল আর ঝুড়িও কিনে ফেলেছে। কিন্তু শিলা চলে গেছে তার জীবন থেকে। আমাদের জীবনে অবশ্য তখন শিলায় ভরে গেছে। আমরা তখন রোজ সন্ধেবেলায় লোডশেডিং এর গাঢ় অন্ধকারে, হ্যারিকেনের বিষণ্ণ আলোয়, খবরের কাগজে বলার দেওয়া ভূগোল বই খুলে পাললিক শিলার সংজ্ঞা মুখস্থ করছি। বঙ্গালী, তুই তো আমার থেকেও বুড়ো হয়ে গেলি রে গর্ধর। ভালো আছেন স্যার? এখন কোন ক্লাসে পড়িস? স্যার আমি 16 বছর হলো রিটায়ার করেছি। ও, তা এবার ধর্মে কমে একটু মন দে, শিব সংহিতা পড়, নিরামিষ খা। এত বছর ধরে পাগলামো করেছিস, তা এবার পূর্ণ কর। স্যার আপনার ঠান্ডা লাগছে না? লাগছে তো, আমি তো তান্ত্রিক, উলঙ্গ থাকাই আমার অভ্যাস। ওদের কাছে এলে আবার গৃহস্থের ঠান্ডা গরমের বোধ ফিরে আসে। যাই হোক, আলোক সম্প্রসারণ চ্যাপ্টারটা ভালো করে বুঝে নি। মুখস্থ করে বিজ্ঞান শেখা যায় না। একটা বাংলার পয়সা দে না, 1 টাকা। এই দিন স্যার। আরে চাদরটাও রাখুন, আপনি তো ঠান্ডায় কাঁপছেন। আসি রে, ভালো থাকিস, মা বাবাকে দেখে রাখবি, ওরাই আসল ভগবান। স্যার মা বাবা মারা গেছে অনেক বছর হলো। কানে কানে বলবি, আমি সাধু হয়ে গেছি, কিন্তু ঈশ্বর বিশ্বাস করি না।
জানিস, যদি ঈশ্বর থাকতো সেও সারা সাধুদের বিশ্বাস করতো না। সব ভণ্ড, সব মূর্খ, যোগ জানে, বিয়োগ জানে না। সাবধানে যাবেন স্যার, আবার আসবেন। স্যারের সাথে আমার ক্লাস 9-এর পর আর দেখা হয়নি। বিজ্ঞানের ক্লাব খোলা, আমাদের ভোলানন্দ বিদ্যাপীঠের সবচেয়ে পপুলার টিচার, কুসংস্কার বিরোধী কমিটির সভাপতি সুদীপ পাকরাশি স্যার হঠাৎ একদিন স্কুলের চাকরিতে রেজিগনেশন দিয়ে সাধু সেজে হিমালয়ে চলে গেলেন। গঞ্জের এক প্রান্তে খালের পাড়ে মাঠের পাশে পড়ে রইল তার ছোট সংসার, বউ আর 3টে বাচ্চা। মাছের ঝোলে একটু বেগুন দেবো দাদা? বিপদে পড়ে রান্নার কাজ নিল স্যারের অল্প বয়সী বউ পান্নাদি। স্যার যাওয়ার সময় বাড়ি ফাঁকা করে চলে গিয়েছিলেন। টাকা পয়সা সোনা দানা যা ছিল সাধু হয়ে যাওয়ার সময় সব সাথে করে নিয়ে গেলেন। 3টে বাচ্চাকে বাঁচিয়ে রাখার লড়াইতে নামলো পান্নাদি, যে ভালোবেসে বিয়ে করেছিল তার প্রাইভেট টিউটার, এলাকার উজ্জ্বল ছাত্র, পদার্থবিজ্ঞানের প্রথম শ্রেণীর স্নাতক সুদীপ পাকরাশিকে। এক কাপ চা খাওয়াবে বাবা? তারপর একদিন এই গঞ্জের রাস্তায় পাগল হয়ে ঘুরতে লাগলো সুন্দরী পান্নাদি। তার গায়ের ছেঁড়া ময়লা কাপড় বর্ষার জলে ধুয়ে আবার গায়েই শুকিয়ে যেত। মা বলতো পাগলদের ঠান্ডা লাগে না। পান্নাদি, এটা নাও। রাতে খেয়ে নিও। সুদীপকে দেখেছো পাঙ্কিদা? ওর জন্য রুটি কিনলে না? আর ওর বাচ্চাগুলো ওরা খাবে না? হ্যাঁ, খাবে না ওরা? আমার বাচ্চাগুলো খাবে না? খাবে না বলে? ও বাচ্চাগুলো খাবে না। কি রে, এই তো পাঙ্কি ছিল আমার সবচেয়ে বেশি বন্ধু। পাঙ্কি মাঙ্কি গদা বোদা। সেই সময় যাকে বলতো হরিহর আত্মা, কিন্তু এখন দেখা হলে কি বলবো ভেবে পাই না। 2-4টে আধখ্যাচরা কথার পরে কথা শেষ হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় জড়িয়ে ধরে বলি, চল না কমলদার দোকান থেকে ঘুগনি রুটি খেয়ে আসি ছোটবেলার মতো। পারি না। জীবনের আঁকা বাঁকা পথে চলতে চলতে ফেলে আসা প্রিয় বন্ধুরা কখন যে অচেনা হয়ে গেছে বুঝতেই পারি না। আমি এবারও ফেল করেছি। এই আবার কেন বারবার ফেল করা বারণ নাকি? না তা নয়, এই স্কুলে তোকে টিসি দিয়ে দেয়। শালা আমি স্কুলে টিসি দিয়ে দেবো? আমি শালা ফেল করবোই, কারণ হিম্মত আছে আমাকে পাস করার। শালা নতুন ক্লাসে উঠলে নতুন অঙ্ক, ওই রিস্ক কেউ নেয় নাকি? তার মানে তুই ইচ্ছা করে? শুধু বাবা এবার লাস্ট পুরীতে গরমের ছুটিতে ঘুরতে গিয়ে লাঠি কিনে তেল মাখিয়ে অপেক্ষা করছে। ওটা আমি নিতে পারবো না কথা। পাছায় এমনি বিশাল বড় একটা ফোড়া হয়েছে, ফাটলেই কেলেঙ্কারি, রক্ত আমার সহ্য হয় না। আমি চাই। কোথায়? কাজ আছে। এটা কি? এটা বিড়ির কৌটা। পাঙ্কি! আরে ও পাঙ্কি! পাঙ্কি রে! ও পাঙ্কি কোথায়? এই যে কথা, আমার ছেলেটাকে দেখেছিস কথা? সেই সারাদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি না। তোর সাথেই তো থাকে সারাদিন। না কাকি বলি। সেই রেজাল্ট বেরোনোর পর এখনো ঘরে ঢুকলো না।
পাঙ্কির জন্য। আসলে ছেলেটার আমার ওই বিড়ি না খেলে না একদম পায়খানাই হয় না। সে ক্লাস 2 থেকে হ্যাবিট। থেকে হ্যাঁ, আমি রোজ সকালবেলা একটা করে বিড়ি ওর হাতে ধরিয়ে দিয়ে ওকে পায়খানায় ঢুকিয়ে দিতাম। তারপর থেকে ছেলেটার আমার বিড়ি ছাড়া হাঁটতেই পারে না। এ বাবা, কালকে আমার ছেলেটা হাঁটতে পারবে না। আরে বাকি ছেলের প্রতি বাপের একটু ফেলো ফিলিংস নেই, একটু না, খালি ঠ্যাঙাবে। এদিকে ওই পুরীর লাঠিতে তেল মাখিয়ে বসে আছে, ছেলে ঘরে ঢুকলেই ঠ্যাঙাবে। ছেলের পাছায় বড় একটা লাল টপটাকে পড়া হয়ে রয়েছে। বেচারা ছেলেটা আমার। পাঙ্কি বিড়ির কৌটো নিয়ে পালিয়েছে কাকিমণি, তুমি চিন্তা করো না। কি বলিস? বেশি বিড়ি খেয়ে ফেললে বেশি হেগে ফেলবে তো, পেটে গন্ধ হবে, শরীর খারাপ হবে, জ্বর আসবে। ওরে বাবা গো, ওরে বাকি কোথায় গেলি? ও বাকি বেশি বিড়ি খাস না। ও বাকি বেশি বিড়ি খেয়ে ফেললে বেশি হাঁটবি বাকি। দেখতে দেখতে সব জঙ্গল ঝোপঝাড় শেষ হয়ে গেল। আমাদের এই গঞ্জে এখন শুধু বাড়ি আর ফ্ল্যাট বাড়ি। টেলিফোনও ঢুকে গেছে ঘরে ঘরে। সামনে ওই যে উঁচু ফ্ল্যাট বাড়িটা উঠছে, একদিন ওখানে ছিল আমাদের খেলার মাঠ। ওই মাঠের পাশে একদিন আমরা উদাসকে বসে থাকতে দেখেছিলাম। मुझे खेल में शामिल करेगा। नाम क्या तेरा? उदास कायद होंगे। गोलकीपर होगा? जरूर। মহাদেব ছিল আমাদের একমাত্র গোলকিপার। আর কেউ ফুটবল খেলায় গোলকিপার হতে চাইতো না। উদাস আমাদের সাথে জুটে গেল। कहाँ से आया? कटिहार से। बिहार। गुआवा खाओगे? মহাদেবের প্রেম হলো না বটে, কিন্তু প্রেম হলো উদাসে। কে এই বলবে না আমার ঘরে জানার কাজ ভেঙেছে? হ্যাঁ, তুমি? मैं? লজ্জা করে না? হ্যাঁ, লোকের বাড়ি জানার কাজ ভেঙেছে, মুখে মুখে কথা বলছো। अरे आप कितनी खूबसूरत हैं। तो गुस्सा क्यों करती हैं? Shut up! आप सच में बहुत ही खूबसूरत हैं। बहन, मैंने बोल के कोई गलती कर दी? हाँ, मैं किसी के बहन नहीं हूँ। तो की? কাঠিহার থেকে মায়ের হাত ধরে বাংলায় গঞ্জে উঠে আসা উদাসের প্রেমে পড়ে গেল পাড়ার সবচেয়ে সুন্দরী অহংকারী মেয়ে রূপা। উদাসের মা কাজ করে মিলে মজুরের কাজ, আর উদাস এসে ভর্তি হলো ভোলানন্দ বিদ্যাপীঠে। বাংলা বলতে না পারা উদাস স্কুলে পিছিয়ে পড়লো লেখাপড়ায়, কিন্তু সে রূপাকে ভালোবাসলো পাগলের মতো। সেই সব কাদামাটির রাস্তায় ব্যাগের গম্ভীর ডাক আর লোডশেডিং এর গাঢ় অন্ধকারে ঘিরে থাকা রঙিন সন্ধ্যাগুলোতে রূপা আর উদাসের প্রেম আমাদের কাছে অপার্থিব মনে হতো। বর্ষার ঝোড়ো হাওয়ায়
উল্টে যাওয়া ইতিহাস বইয়ের পাতা থেকে মন উড়ে যেত জলে ভেজা রাস্তা, জীর্ণ পোস্ট অফিস, বাঁশবাগান, জীবন ডাক্তারের বেড়ার চেম্বার পেরিয়ে নীলগঞ্জের কোনো এক অপরূপ বাউরের ধারে, যেখানে হয়তো ওরা হাত ধরে বসে আছে দুজন, আর কেউ কোথাও নেই। টিউশন পালিয়ে রূপা আর উদাস নির্জন জঙ্গলের জলার ধারে অন্ধকারে বসে আছে। ওদের চারপাশে জোনাকিরা জ্বলে উঠছে, ঘাসের পাছে কাঁচ পোকারা ঘুমিয়ে পড়েছে, হিম পড়ছে চরাচর জুড়ে, আকাশে ঝুলে আছে লাজুক তারার ঝাঁক। মনে হতো ওরা কি এখনো একবারও চুমু খায়নি, ভেবে গায়ে কাটা দিয়ে উঠত। প্রেম মানে তখন ছিল শপথ, প্রেম মানে সিনেমা, প্রেম মানে পাপ, প্রেম মানে হিন্দি গান, প্রেম মানে খারাপ হয়ে যাওয়া। गवाह है चांद तारे, गवाह है चांद तारे, गवाह है तेरे मेरे मिलन के, अपने दीवाने बन के सारे गवाह सवेरे नई दिल्ली में प्रधानमंत्री के निवास स्थान पर श्रीमती गांधी की हत्या करने की कोशिश की गई। उन्हें तुरंत ऑल इंडिया इंस्टीट्यूट ऑफ मेडिकल साइंस देश जुड़े अवरोध, রাস্তাঘাট বন্ধ। বিকেলে বাবা কাকারা কলকাতা বা আরো দূর দূর থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরতে লাগলেন অনেক রাত করে। সেই সমস্ত দিনে ঘরে ঘরে টেলিফোন ছিল না। দাঙ্গা হাঙ্গামার খবরে উদ্বিগ্ন বাড়ির বয়স্করা ভিড় জমাতে লাগলেন পাড়ার মোড়ে। মেয়েরা অনেক রাত জেগে অপেক্ষা করতে লাগলেন যারা এখনো কাজ সেরে বা দোকান বন্ধ করে ঘরে ফেরেনি তাদের জন্য। আর এই সবের মাঝে আমার ঘরে মলিন মুখে এসে দাঁড়ালো উদাস। চোখ দুটো বসে গেছে, রোগা লাগছে খুব। আমি ওকে বাড়িতে ঢুকিয়ে ছাদে নিয়ে গেলাম। আমার সামনে বসে রইল উদাস। আমি ভাবলাম আমাদের উদাস ইন্দিরা গান্ধীকে এত ভালোবাসত।
অনেকেই শুনেছি প্রধানমন্ত্রী যেন কেঁদে ভাসাচ্ছে, বিশেষত কংগ্রেসি মাঝবয়সী মহিলা পার্টি কর্মী ও তাদের বউরা। तो क्या कांग्रेस से है? क्या हो दास? इंदिरा का बेटा राजीव प्राइम मिनिस्टर बन जाएगा, मात्र रूपा की शादी तय हो गई है। शादी किसके साथ? राजेंद्र नाथ बौनिक के साथ। वो कोयला व्यवसाय करता है रामेंद्रनाथ का बेटा। हाँ। रूपा राजी हो तो क्या तो भालोबास तो? रूपा ने छोड़ दिया मुझे, अब वो मुझसे बात नहीं करती। बेईमान शाला। रूपा अच्छी लड़की, उसके घर वालों ने उसको मारा होगा। रूपा के साथ बात किया तूने? मैं उससे बात करने उसके कॉलेज में गया, उसके दोस्तों ने उसके कहने में मुझे मारा। तो आप तो बोलती वो अच्छा लड़की। अरे गधा, एक बार बात कर लेती मुझसे, अब मैं उसको भूल ही नहीं पा रहा हूं। मैं मर जाऊं, मेरे गधा। मैं ওদের কি টেলিফোন আছে না? মামুনিদারিতে নতুন টেলিফোন লাইন নিয়েছে। দাঁড়া, মামুনিদারি থেকে ওকে একটা ফোন করবো, তোর সাথে ওকে কথা বলতে হবে। আর কি নাকি এত বছর প্রেম করে এখন পার্টিবাজি বাথরুমের মতন বড় ছেলের বউ হয়ে গিয়ে নিজের লাইফ বুঝে নিও। আর তোর জীবনকে এতগুলো বছরের প্রতি নষ্ট করলি তা দমকে দেবে। वो अच्छी लड़की, मैं ही बुरा हूं, गरीब। চুপ থাকা, এটা আমাদের প্রেস্টিজ ফাইট। আমাদের একমাত্র ভালো বন্ধুকে টুকে তুই মারি। আর কেউ প্রেম মানুষকে বিশ্বাসই করবে না। चल দাঁড়া, হ্যালো, কে? রূপা? আপনি কে? আমি কথা উদাস তোর সাথে কথা বলবে। रूपा, Who are you? भूल गई मुझे। अब तुम भी मुझे भूल जाओ दास। कैसे भूल जाऊं? मैंने प्यार किया था तुमसे। भूल जाओ दास, और मुझे भी भूलने दो। आई लव यू रूपा। दोबारा मुझे कभी मत फोन करना दास। বলো রূপা। गधा, ये दुनिया इतना दर्द क्यों देती है मेरे दोस्त की? বড় হওয়ার সেই দিনগুলোতে বুঝেছিলাম এই দুনিয়াটা সত্যিই বড় অদ্ভুত আর বোন। এরপর উদাস কিছুদিন একা একা গিয়ে বসে থাকতো সেই সমস্ত অলৌকিক বাউরের ধারে, জোনাকির নির্জন আলোয়।
বন্ধুদের মাঝে চুপচাপ বসে থাকতে থাকতে হঠাৎ হঠাৎ কেঁদে ফেলত। তারপর একদিন রূপা রাজেন্দ্রনাথ বণিকের বিয়ে হওয়ার আগেই উদাস কালীঘাটে গিয়ে বিয়ে করে চলে গেল। কাকে বিয়ে করলো বলুন তো? মহাদেবের সেই প্রেমিকা শিলা। শিলার সাথে ততদিনে অবশ্য ফলের পাইকারি সাপ্লায়ারের ছেলে ঝন্টু প্রেমও কেটে গিয়েছিল, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো শিলার উদাসের বিয়েতে নেমন্তন্ন খেতে এসে বিরাট নাচ নাচলো মহাদেব। শিলার বিয়েতে শিলার মনে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য সে এতদিন ধরে যত্ন করে মিঠুনের নাচ শিখেছে। চুলের স্টাইলও মিঠুন। ব্যান্ড পার্টি বাজানো বরের অ্যাম্বাসাডারের সামনে সবার আগে নাচতে নাচতে মহাদেব শিলার বাড়ির প্যান্ডেলে ঢুকল। 45 মিনিট হাঁটা হয়ে গেছে। আমি এবার একটু চা খাবো। 10 মিনিট বসবো এই বেঞ্চিতে। আপনারা যান, চা খেয়ে নিন। মহাদেব শিলা উদাসের বিয়েতে পেট ভরে খেয়ে নিক ততক্ষণ। জীবনের কিছু মনে থেকে যাওয়া এলোমেলো তুচ্ছ কথা আপনাকে বলার আমার অনেক কথা বাকি থেকে গেল। আপনাদেরও তো কত কিছু বলার ছিল আমাকে, নয়তো আমাদের। জীবন তো আসলে মাঝপথে থেমে যাওয়া কিছু অসম্পূর্ণ গল্পের সংকলন। আমার গল্প যেমন শেষ হলো না, আপনার গল্প শেষ হবে না। আপনার বন্ধুর গল্প, তার বন্ধুর গল্প, কিংবা কোনো দূর দেশের অজানা গ্রামের অচেনা মানুষের গল্প, সব একদিন মাঝপথে থেমে যাবে। পথে পথে হাওয়ায় হাওয়ায় ভেসে থাকবে স্মৃতির বিষণ্ণ পারফিউম। তারপর একদিন সেই গন্ধ মুছে যাবে গ্রীষ্মের রাগে বিকেলে ধেয়ে আসা কোনো দামাল কালবৈশাখী ঝড়ে। আজ রাতের চতুর্থ জামে আমার হার্ট অ্যাটাক হবে। ওই যে দাঁড়িয়ে আছে আমার অসুখ, ওকে আমি বিশ্বাস করি। জীবনের এই শেষ জামে আমি দেখলাম
অসুখের চেয়ে বিশ্বস্ত, একাগ্র আর সংবেদনশীল এই পৃথিবীতে কেউ নেই। ডাকছেন, কষ্ট দিতে হবে। ওর ভাষা আমি বুঝি না। সারা জীবন ধরে ওকে দূরে রাখার জন্য কত বিধিনিষেধ মেনে চলেছি, কত নিয়ম, কত আচার। আর নানা ডাক্তার দোভাষীর মতো ওর আর আমার সম্পর্কের মাঝে এসে দাঁড়িয়েছে বারবার। সারা জীবনের রোজগারের একটা অংশ ওকে খাওয়াতে চলে গেছে আমার। ডাক্তারের লেখা মেনু কার্ডে ওর খাবার কিনতে কিনতে আজ ক্লান্ত হয়ে ৮৬ বছর বয়সে ওরই আশ্রমে এসে ঠাঁই নিয়েছি। ওর আশ্রমেই পুরনো সরকারি হাসপাতাল। ওই যে চারপাশে ওর জ্ঞাতি কুটুমরা হাসি মুখে ঘোরাফেরা করছে। ওদের সবার পদবী অসুখ, আমার যেমন হার্টের অসুখ। ওই বেডে যে রুগ্ন মহিলা পেটে ব্যান্ডেজ বেঁধে শুয়ে অচেতন, ওর লিভারের অসুখ। ওই ফুটফুটে তরুণী মেয়েটার মনের অসুখ। ওই সাদা দাড়িওয়ালা গম্ভীর ভদ্রলোকের কিডনির অসুখ। তার পাশের জন্য রক্তের অসুখ। অসুখের বিরাট পরিবার। আমরা সবাইকে চিনিও না। এবার একটু ঠাকুর দেবতা কথা ভাবুন। আর ঘন্টা ২-১ হাতে আছে, আমাকে নিয়ে ভাবতে হবে না। আপনার কথা আজকাল একটু একটু বুঝতে পারি। আজ তো পুরোটাই বুঝতে হবে, তবে আমাকে বাঙালি ভাববেন না। আমি মোটামুটি পৃথিবীর সমস্ত ভাষায় কাজ চলানোর মতো বলতে পারি। আপনি কি করছেন? আপনার সিটি সৌবাসটা খালি করে দিতে হবে তো। সিটিআই তো জীবন, সিটি শেষ মানে লাইফ শেষ। ছটফট করলে কষ্ট হবে। আমি কাজ শুরু করেছি। আমার খুব ক্লান্ত লাগছে অসুখ। উপরের দিকে ভেসে থাকা সিটিগুলো ফেলে দিছে মগ দিয়ে। এই সময় আপনার খুব টায়ার্ড লাগবে। আর একটু পরে মাঝারি সিটিগুলো ফেলতে শুরু করলে আপনি কোমায় চলে যাবেন। কিন্তু একেবারে নিচের দিকে জমে থাকা ঠক ঠকের কাদার মতো সিটিগুলোই জ্বালায়। তুলতেও ঝামেলা, আর আপনার ব্যথাও লাগবে খুব। ওইসব সিটি জং ধরে মানুষের মনে দেওয়ালের পাকের মতো আটকে থাকে। শেষে তুলতে হয়। ঝামেলার কাজ। চাচালু দুর্গন্ধ। ওই লেয়ারটা তুলে দিতে পারলে আপনারও ছুটি, আমারও ছুটি। খুব ঘুম পাচ্ছে, আর ভাল লাগছে না। আমি ছুটি চাই। আপনি ঘুমায় চলে যাচ্ছেন, যান, ভয় নেই, আমি আসছি। জন্মর মুহূর্ত থেকে জন্ডিস নিয়ে আমি আপনার সাথেই ছিলাম।
কনজাংটিভ হার্ট অ্যাটাক নিয়ে আপনার ফেয়ারওয়েলের হাসি আছে। ঘুমান গদাধর, এই পৃথিবী আপনাকে নিয়ম মাফিক ভুলে যাবেন, কষ্ট পাবেন না। আমার মায়ের মুখ মনে পড়ছে না অশোক। বাবার মুখ মনে পড়ছে? আর বাবার মুখ তো এমনিতেও মনে ছিল না। আমি যখন মায়ের পেটে, তখন আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যান। মানে মারা যান? অথচ আমাকে বলনি তো? না, নিরুদ্দেশ হয়ে যান। আমার সাথে দেখা হয়নি তো? বাবার কথা মনে করতে চাইনি সারা জীবন। এই আবার কেমন কথা গদাধর? নিজের কেউ আছে ভেবে তো মানুষ বাঁচতে ভালোবাসে। না না না, এই ভাবনাটাই আমাকে বাঁচিয়ে রেখেছে আজীবন। বাবার কথা মনে করলে দুর্বল হয়ে যেতাম যে। কি করে? আমি খুব নরম হৃদয়ের মানুষ অশোক, খুব নরম। এটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা ছিল। আমি জানতাম এই দুনিয়ার সাথে লড়তে গেলে, টিকে থাকতে গেলে আমাকে শক্ত হতে হবে, কঠিন হতে হবে। মন নয়, মাথা দিয়ে জটিল কঠিন হিসেব করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমার কেউ নেই, কেউ আমার জন্য কিছু করে দেবে না, কেউ আমাকে বাঁচিয়ে রাখতে সাহায্যের হাত বাড়িয়ে দেবে না। আমার শুধু আমিই আছি। অশোক, তুমি আমার মাকে খেয়েছো, আমাকে তুমি জানো আমি আমার মাকে বাঁচানোর জন্য অন্য হয়ে ঘুরে ঘুরে আমার যৌবন খরচ করে ফেলেছিলাম। তারপর 34 বছর বয়সে চাকরির চেষ্টা করতে গিয়ে আমি বুঝলাম আমাকে শুধু নিজের জন্য শক্ত হতে হবে। সিটির সৌবাচ্চা সবটাই খালি হয়েছে গদাধর। শুধুমাত্র ওই এক কোনায় একটা দাগ এত শক্ত হয়ে এতে আছে যে কিছুতে তুলতে পারছি না। মনে হয়েছে এই যেন সিটি নয়, এই তোমার শরীরের অভিষেক্ত অংশ।
আমি আপনাকে চিনি না। আমি দাগ। দাগ? তোমার স্মৃতির চৌবাচ্চা থেকে অসুখ যে দাগ তুলতে পারছে না, আমি সেই দাগ। আমি আপনাকে চিনতে পারছি না। আমিও তো তোমায় সেদিন চিনতে পারিনি গদা। তোমার কাছে এসো না। এসি ঢেলে মুছবার চেষ্টা করেছি, চামড়া গলে যাচ্ছে, দাগ হচ্ছে না। ঢেলে দাও, ঢেলে দাও, অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দাও আমার স্মৃতির চৌবাচ্চা। চামড়া পুড়ে যাক, চামড়া পুড়ে যাক, অস্থি জ্বলে যাক, নারী জ্বলছে যাক, আর কিছুক্ষণ পর তো এমনি সব পুড়ে যাবে। না রে গদাধর, স্মৃতি না মুছলে আত্মার মুক্তি নেই। ওই দেখছো না ওই মেয়েটা, ওই পার্থিব জীবনের নির্বাণ ঘাটে পড়ে আজিও তোমার জন্য রয়ে আছে রুটি তরকারি নেই। ওই মেয়েটা এখনো মুক্তি হয়নি। ওকে, ও আমার ব্যর্থতা, যাকে আমি মুছতে পারিনি। ওই তোমার ছবির শরীৰৰ অবিনশ্য দাগ। আমি শোন, আমি আপনাকে চিনি না। আমি জানি তুমি আমায় চিনতে পারছো না বলো, তাই আজও শেষবারের মতো কথা বলার জন্য এই রুটি তরকারি নিয়ে তোমার জন্য বসে আছি এই পার্থিব ঘাটে। কি কথা আমার সাথে? তা জানি না, সে কথা কি বলা যায়? যে কথা বলতে ইচ্ছে করে আমাদের, তবে যে কথা মানুষ বলতে পারে না, তা যদি সাহস করে বলে দিত তবে পৃথিবী কবেই তলিয়ে যেত। তাহলে তো আর কথা বলে লাভ নেই কিছু। আছে, এ তোমার আমার লেখা শেষ হয়ে যাবার পরের কথা, ভাষা শেষ হয়ে যাবার পরের কথা, বই শেষ হয়ে যাবার পরের চ্যাপ্টার, প্রেম শেষ হয়ে যাবার পরের টান, আশা শেষ হয়ে যাবার পরের স্বপ্ন। আপনারা কথা বলুন, আমি একটু বাথরুম করে আছি। তুমি আমায় বিশ্বাস করলে না কেন গদা? চাকরি পেয়ে যাওয়ার পরে একদিন যদি তুমি আমায় ছেড়ে চলে যেতে, তখন আমি কি করতাম? তুমি আমার পাশে বসে আমারটা টুকেই পরীক্ষা দিয়েছিলে গদা। আমি তোমায় আমার খাতা খুলে দেখিয়েছিলাম, এর পরেও এত অবিশ্বাস করলে তুমি আমায়? আমি শুধু নিজেকে বিশ্বাস করতাম সোমা। ওই চাকরিটা পেলে সবটা তো আমাদেরই হতো বলো গদা। তুমি আর আমি ছেলেবেলার বন্ধু, বড় হয়ে দুজন দুজনকে ভালোবেসেছি। তাও এত অবিশ্বাস করলে তুমি আমাকে? আমি তো নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারিনি সোমা। এই দুনিয়াটা
আমায় সেফ কাটতে শিখিয়েছে। আমি কি করতাম? আমি জানতাম তুমি আমায় ভালোবাসো গদা, প্রাণ দিয়ে ভালোবাসো। তোমার ওই চাকরির টাকায় আমাদের সংসার হতো, সুখ হতো। তুমি আমার জন্য শাড়ি কিনে আনতে, আমাকে ঘুরতে নিয়ে যেতে, আমাদের বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে। আমার অসুখ হলে তুমি সারা রাত জেগে থাকবে আমার পাশে। আমি জানতাম তুমি আমায় সুখে রাখতে গদা। তুমি তো ছেড়ে চলে গেলে আমার, সব তো তোমারই ছিল। না গদা, যেদিন আমি সত্যিটা জানতে পারলাম কিশোরের কাছ থেকে, সেদিন আমি বুঝতে পেরেছিলাম তুমি ভীষণ একা। সেদিন তোমার জন্য আমার ভীষণ দুঃখ হয়েছিল। তোমার সাথে এক বিছানায় তোমাকে জড়িয়ে জাপটে সন্তান জন্ম দেওয়ার যে অপার্থিব মুহূর্তে আমি একা থাকতাম, তা আমি জানতাম। একা মানুষ আসলে অশরীরী, ওরা একাই বাঁচে, একাই মরে, একাই নিজের সাথে গল্প করে সারা জীবন। তুমি আমাকে ঠিক বুঝেছিলে সোমা, তাই তো যেদিন তুমি ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করলে, সেদিন আমি যেন শান্তি পেয়েছিলাম। আবারও একবার একা থাকা শান্তি। যাও গদা, একাই মৃত্যুর সাথে দেখা করো, অসুখের হাত ধরে। আমি মুছে যাই। আমি ডাকটা মুছে ফেলেছি গো রাধা। এবার বিট্টুকে ডেকে আনি। হ্যালো হ্যালো হ্যালো, অন্ধকার, গোলাধর আপনার জন্য অপেক্ষা করেছে। এসো আধার, তোমার সুর আমার কানে বাজছে। ভালো লাগে
जो दिल किसी का तो हैरत की बात क्या, हर टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या। প্রীতম সাহা, হুগলি। কৌস্তব মজুমদার, কাঠপাড়া। মাখন ঘোষ, বিদা। বল্লভ মাটিরাম, নামখানা। मनीष गुप्ता, उत्तर प्रदेश। শুভম বিশ্বাস, বনগাঁ। তিতলি চক্রবর্তী, গোবরডাঙ্গা। পরীক্ষিত গগৈ, আসাম। সুমিত রানা, জম্মু কাশ্মীর। পার্থী সরকার, ভূমিসুতা দাস, গোবরডাঙ্গা।